দর্শক, এই মুহূর্তে সক্রিয় এবং গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলোর সবাই নির্বাচন ইস্যুতে ভিন্ন ভিন্ন সুরে কথা বলছেন। কেউ চান নতুন সংবিধান লেখার জন্য আগে গণপরিষদ নির্বাচন, কেউ চান পিআর পদ্ধতিতে নির্বাচন, কেউ আবার প্রচলিত পদ্ধতির পক্ষে। আবার কোনো কোনো দল বলছে যে নির্বাচনের একেবারেই পরিবেশ নেই। এই যখন পরিস্থিতি, তখন আগামী নির্বাচনকে ঘিরে বেশ কিছু প্রশ্নের উত্তর খোঁজার আমরা আজকে চেষ্টা করব। ইস্পাহানি মির্জাপুর চা নিবেদিত মুক্ত কণ্ঠের এই আয়োজনে আজকে সাথে রয়েছে আমি মোহাম্মদ ইমতিয়াজ। আমরা আলোচনায় যাবার আগে সম্মানিত অতিথি হিসেবে দুজন অতিথি রয়েছেন, তাদেরকে পরিচয় করিয়ে দিতে চাই। রয়েছেন সিনিয়র সাংবাদিক হাসনাইন খোরশেদ এবং আমার সাথে যুক্ত রয়েছেন নির্বাচন বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ আব্দুল আলিম। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। হাসনাইন খোরশেদ, আপনাকে দিয়ে শুরু করতে চাই। এই যে ভূমিকাটায় আসলাম, এখন রাজনৈতিক যে এক ধরনের টানাপোড়েন চলছে এবং সেই জায়গাটায় জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি নিয়েও কথা হচ্ছে, আবার নির্বাচন পদ্ধতি নিয়েও কিন্তু সবাই এখনো পর্যন্ত একমত হতে পারেনি। তো আপনার কাছে কি মনে হয়, সব মিলিয়ে পরিস্থিতি আসলে কোন দিকে যাচ্ছে? নিঃসন্দেহে পরিস্থিতি অনেক ঘোলাটে এবং অস্পষ্ট, কিন্তু এইটা খুব স্পষ্ট যে অন্তর্বর্তী সরকার, বাংলাদেশের মানুষ, আন্তর্জাতিক সম্প্রদায় সবাই আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন চাচ্ছে। নির্বাচন ফেব্রুয়ারিতে হবে, এটা আমরা আশা করি এবং এর কোনো বিকল্প নেই। এখন নির্বাচন কোন পদ্ধতিতে হবে সেটা নিয়ে রাজনৈতিক দলগুলোর ভিন্ন ভিন্ন অবস্থান আছে। নির্বাচনের আগে এই সপ্তাহের আগামী সপ্তাহের মধ্যেই জুলাই সনদ চূড়ান্ত হওয়ার কথা, ঘোষণা হওয়ার কথা। কিন্তু জুলাই সনদের যে প্রক্রিয়ায় যেভাবে জুলাই সনদ তৈরি হচ্ছে সেটা নিয়ে আমার আরও অনেক প্রশ্ন আছে। অনেক ক্ষেত্রে আমি মনে করি এগুলো ঠিক হচ্ছে না। এগুলো নিয়ে আমরা আরও বিস্তারিত যখন কথা বলবো সেটা বলবো। কিন্তু এই জুলাই সনদ আসলে কতটা গ্রহণযোগ্যতা পাবে সেটা নিয়ে আমার অনেক কোশ্চেন আছে। তো সব কিছুর পরেও এইসব কারণেই যে রাজনৈতিক দলগুলোর ফাইনাল অ্যাক্টর কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভেদটা এত তীব্র যেটা এক ধরনের সংশয়, এক ধরনের শঙ্কার জন্ম দেয়। কিন্তু শেষ পর্যন্ত আমরা আশা করি যে সংকট কেটে যাবে এবং নির্বাচন হবে। নির্বাচন হতেই হবে, কারণ এর কোনো বিকল্প নেই। এবং বাংলাদেশ আসলে এখন গণতন্ত্র চাই এবং গণতন্ত্র উত্তরণ ঘটাতেই হবে এবং সেটা সুন্দরভাবে হোক, শান্তিপূর্ণভাবে হোক, নির্বাচনের মাধ্যমে হোক, এটা আমরা চাই। সবগুলো রাজনৈতিক দলই নির্বাচন চাচ্ছে, এটা মোট কথায় বোঝা যাচ্ছে, কিন্তু পদ্ধতিটা নিয়ে কিন্তু এক একজনের এক এক রকম মতামত রয়েছে। এটা আমাদের কাছে খুব দুঃখজনক মনে হচ্ছে। কেন যে অলরেডি তো এই সরকার ক্ষমতায় আসার পরে 13 মাস কেটে যাচ্ছে। জি, 13 মাস পরও কেন এই প্রশ্নগুলো নিষ্পত্তি হলো না? এবং এগুলোই ছিল প্রথম ইস্যু, যেই জায়গাগুলিতে একদম শুরুতেই নিষ্পত্তি করা উচিত ছিল। সেইটা না করে এত দীর্ঘায়িত করা হয়েছে আলোচনার নামে, সংলাপের নামে, যেটি আসলে সংস্কারের নামে এত দীর্ঘায়িত করার কিছু ছিল না। আমি ছোট্ট একটা প্রশ্ন বলি যে আসলে আমাদের সংকটটা কোথায় ছিল? নির্বাচন পদ্ধতি নিয়ে আমাদের সংকট ছিল না। নির্বাচন প্রচলিত যে পদ্ধতি, যেটাকে আমরা ফার্স্ট পাস্ট দ্য পোস্ট বা এফপিটিপি পদ্ধতি বলি, আর পিআর পদ্ধতি, এই দুই পদ্ধতি নিয়ে এখন একটা বড় বিতর্ক হচ্ছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। আমাদের কারো কি কখনো ডিমান্ড ছিল যে আমরা পিআর পদ্ধতিতে নির্বাচন চাই? সংস্কার কমিশন কেন এই পিআর পদ্ধতি বাংলাদেশে টেনে আনলো এবং কেন এনে একটা বিতর্কের জন্ম দিল? শিকড়টা তো আসলে ওইখানে, কিন্তু সেটার কোনো দরকার ছিল না। প্রচলিত যে পদ্ধতি নির্বাচন হচ্ছিল বছর বছর সেভাবেই হতে পারতো। আমাদের সংকট ছিল সেটা হচ্ছে যে নির্বাচনের নামে প্রহসন হচ্ছিল, সেক্ষেত্রে সরকারি হস্তক্ষেপ। নির্বাচন পিছিয়ে দেওয়ার এক ধরনের মানসিকতা, আমি মনে করি এটা ডিজাস্টার হবে এবং এটা কোনোভাবেই উচিত হবে না। নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই, মানুষ নির্বাচনের জন্য তৈরি হয়ে গেছে। আরেকটা বিষয় খুব গুরুত্বের সাথে আমাদের খেয়াল রাখতে হবে যে শুধুমাত্র রাজনীতির বিষয় না, নির্বাচন অর্থনীতির বিষয়, কোটি কোটি মানুষের, 18 কোটি মানুষের জীবন জীবিকার বিষয়। নির্বাচনের কারণে একটা নির্বাচিত সরকারের অপেক্ষায় অনেক অর্থনৈতিক সিদ্ধান্ত আটকে আছে। দেশি বিদেশি অনেক বিনিয়োগকারীরা সিদ্ধান্ত নিতে পারছেন না যে একটা রাজনৈতিক সরকার আসলে রাজনৈতিক সরকারের যে 5 বছরের জন্য তার যে নীতি, তার পলিসি স্ট্যাটাসটা কী হবে, আমি যে বিনিয়োগ করব আমার বিনিয়োগ কতটা নিরাপদ থাকবে বা থাকবে না, সেই জায়গাতে মানুষ আসলে বিনিয়োগকারীরা সিদ্ধান্ত নেওয়ার অপেক্ষা আছেন। সেটা বিদেশি বিনিয়োগকারী, দেশি বিনিয়োগকারী। বিনিয়োগ ছাড়া কোনোভাবেই অর্থনীতি সচল করা যাবে না। অর্থনীতিতে যদি নতুন ইনফ্লাক্স না হয়, নতুন বিনিয়োগ না হয়, সেটা দেশি বিদেশি দুটোই যদি না হয়, কর্মসংস্থান সৃষ্টি করা যাবে না। আমরা যে 4 কোটি নতুন ভোটারের কথা বলছি, প্রতি বছর আমাদের প্রচুর ছেলে মেয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে কিংবা যার যার স্তর থেকে, কেউ হয়তো পলিটেকনিকে কমপ্লিট করে, কেউ এসএসসি কমপ্লিট করে তারা শ্রমবাজারে আসছে, কর্মজীবনে প্রবেশ করতে যাচ্ছে।
তাদের জন্য যদি আমরা কর্মসংস্থান সৃষ্টি করতে না পারি, শুধু রাজনীতি দিয়ে দেশ চলে না। রাজনীতির বড় অংশই হচ্ছে, রাজনীতি হচ্ছে জীবনের সব কিছু ব্যাপী একটা বিষয়। তো অর্থনীতিকে সচল করতে না পারলে রাজনৈতিক সংকট আরও তীব্র হবে। অর্থনীতি সচল করার জন্যে, বিনিয়োগের পরিবেশ তৈরি করার জন্যে অবশ্যই ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের যে সময় নির্ধারণ করা হয়েছে সেই সময়ই নির্বাচন হতে হবে। নির্বাচন এর চেয়ে একদিনও পেছানো ঠিক হবে না। আমি মনে করি নির্বাচন ইভেন ডিসেম্বরে করতে পারলে আরও ভালো হতো। সেখানে ফেব্রুয়ারি এরপরে আর যাওয়ার কোনো স্কোপ নেই। অনেক ধন্যবাদ হাসান খুরশেদ, আপনার কাছে আমরা আবারও আসবো। ডক্টর মোহাম্মদ আব্দুল আলিম, আপনি হাসান খুরশেদের কথাগুলো শুনছিলেন। আপনার কাছে স্পেসিফিকলি এই মুহূর্তে জানতে চাই যে জুলাই সনদের যে একটা আইনি ভিত্তি এবং পাশাপাশি যে বাস্তবায়ন পদ্ধতি নিয়ে কিন্তু এক ধরনের আমরা কথা বলছিলাম যে মত পার্থক্য তো রয়েই যায়। এই শেষ মুহূর্তে এসে কি এটা বাস্তবায়ন নাও হতে পারে, এরকম কি মনে হয় আপনার কাছে? ধন্যবাদ। আমরা এই যেটা আমরা আলাপ করতেছিলাম যে 13 মাস পার করেছি এই জুলাই আগস্টের মানে আওয়ামী সরকারের পতনের পরে। জি, 13 মাস মানে আমরা আসলে কোন দিকে যাচ্ছি কিন্তু খুব বেশি পরিষ্কার কিন্তু না। এই জন্য পরিবেশের কথা বললেন। জি, আমার কাছে মনে হয় যে আমরা যদি বাংলাদেশের আগে যে কেয়ারটেকার সরকারগুলো ছিল, এখন তো অন্তর্বর্তীকালীন সরকার, মানে এক ধরনের কেয়ারটেকার সরকার, তখনকার পরিবেশ আর এখনকার পরিবেশ মধ্যে একটা বিশাল ব্যবধান আছে। ইভেন কি 2007 সালে যে নির্বাচনটা 2007 সালের 22 জানুয়ারি হওয়ার কথা ছিল, যেটা স্থগিত হয়ে গেল আপনার এই জরুরি অবস্থা জারি দিয়ে শুরু হলো আর কি জিনিসটা, তখন যে পরিবেশটা ছিল প্রায় 2 বছর, হ্যাঁ, একটা সুন্দর পরিবেশ কিন্তু ছিল, চমৎকার একটা পরিবেশ ছিল। এবং অন্যান্য যে কেয়ারটেকার সরকারগুলো ছিল যাদের আপনার মেয়াদ 3 মাস, তখনও পরিবেশ অনেক তুলনামূলক ভালো, অনেক সুন্দর ছিল পরিবেশ। কিন্তু আমরা এখন এমন একটা পরিবেশে আছি, এই যে পরিবেশটা প্রতিদিন এটার সঙ্গে প্রতিদিন চেঞ্জ হচ্ছে। কালকে আমরা দেখলাম যে আদালতের মধ্যে মারামারি, যেটা খুবই আনএক্সপেক্টেড, খুবই অনাকাঙ্ক্ষিত, এটা কাম্য না। এবং শুরুর দিকে নির্বাচনের যে প্রচার প্রচারণা যে সমীহটা ছিল, এখন এই যে পলিটিক্যাল যে ইস্যুসগুলো, পরিবর্তনগুলো, আমি কেন এটা রেফারেন্স টানলাম যে 1 বছরে আমরা এখন পর্যন্ত রাজনৈতিক দলগুলো একটা জায়গায় আসতে পারিনি যে আমরা দেশটাকে কোন দিকে নিয়ে যাব। এই যে বিভেদটা উনি যেটা বললেন যে আমরা পিআর সিস্টেমে থাকবো না, ফার্স্ট ব্যর্থতা কার দেখেন, সরকারের রাজনৈতিক দলগুলোর না? এটা আসলে সবার ব্যর্থতা, আমি বলবো সবার ব্যর্থতা, প্রত্যেকের ব্যর্থতা। এখানে হয়তো তাদের যার যার এজেন্ডা আছে, নিজস্ব চিন্তা ভাবনা আছে, সেই সব বিষয় নিয়ে আমরা আসলে এখানে এরকমভাবে ভিন্ন মত দ্বিমত পোষণ করছি এবং পুরো দেশের মানুষ সাফার করছে। আপনি যে জুলাই সনদের কথা বললেন, এই যে বিষয়টা উনি বলছেন যে এত লম্বা সময় কেন লাগবে, হ্যাঁ, এত লম্বা সময় কেন লাগবে, আমি একমত এটার সঙ্গে যে আসলে এত সময় কেন লাগবে, কেন আমরা ঐক্যমত বসতে পারবো না। আমাদের যে পলিটিক্যাল ডিভিশনটা, এটা খুবই দুঃখজনক। মানে কিন্তু ইলেকশন এবং পলিটিক্স, এই যে রিফর্মগুলো হচ্ছে, এটা সবচেয়ে বড় জিনিস হচ্ছে ঐক্যমত। এবং আমি অলওয়েজ বলি যে ইলেকশনের সাথে কতগুলো সমর্থক শব্দ আছে, পলিটিক্সের সাথে কতগুলো সমর্থক শব্দ আছে, তার একটা হচ্ছে ঐক্যমত। সবাইকে এক জায়গায় আসতে হবে, সহনশীলতা। আপনি কিভাবে ইলেকশন করবেন, কোন প্রক্রিয়া করবেন, লোয়ার হাউসকে কোন পদ্ধতি থাকবে, আপার হাউস, সেটা একেবারে সবাইকে একমতে আসতে হবে। আপনি একমতে আসতে না পারলে বিভেদ হবে, সহিংসতা হবে, মারামারি হবে। হ্যাঁ, এই রাস্তা কেউ তো বলছেন যে রাজনীতিতে ভিন্নমত থাকাটাই হচ্ছে রাজনীতির সৌন্দর্য। না, ভিন্নমত কি বলবেন, ভিন্নমত থাকবে, কিন্তু যদি আমরা ওই রকম ভাবে হার্ড লাইনে চলে যাই, তাহলে ওই ধরনের ভিন্নমত আমাদের দরকার নেই। আপনি যখন ভিন্নমত থাকবে, আলাপ করে আপনাকে এক জায়গায় আসতে হবে, টেবিলে বসতে হবে। আপনি ধরেন যে ঐক্যমত কমিশনে যে আলোচনাগুলো হচ্ছে, হ্যাঁ, ওখান থেকে যদি সব সলিউশন হয়ে যেত, দ্যাট ইজ ফাইন। কিন্তু ওখানে সলিউশন না হতে যেটা হচ্ছে কি হচ্ছে, মানুষের রাস্তায় যাচ্ছে। ইভেন কি কোনো পলিটিক্যাল পার্টি নির্বাচন কমিশনে যাচ্ছে যে আমরা এই পদ্ধতিতে নির্বাচন চাই। এখন এটা কি ইলেকশন কমিশনের এখতিয়ার? ইলেকশন কমিশন সংবিধান এবং আইন দ্বারা নির্বাচন আয়োজন করবে, তার বাইরে তারা যেতে পারবে না। কাজেই এটা পলিটিক্যাল ইস্যু, এই জন্য এটা পলিটিক্যালি ডিসকাস করে ঐক্যমত আসতে হবে। শেষমেশ আপনার কাছে কি মনে হয়, এই যে জুলাই যে মানে আমরা সংস্কারের কথাগুলো বলছিলাম, এটা কি শেষ মুহূর্তে এসে আসলে ভঙ্গ হয়ে যাওয়ার কোনো দেখেন কি? হতেই পারে যদি আমরা ঐক্যমতে আসতে না পারি। আমি কয়েকবার কিন্তু ঐক্যমত শব্দটা উচ্চারণ করেছি, কয়েকবার। মানে আমরা যদি ঐক্যমতে আসতে না পারি, তাহলে আমাদের এই সমস্ত যে অর্থাৎ এক সংস্কার কমিশন করে গঠন হয়েছিল অক্টোবর মাসে, 2024 সালের অক্টোবর, তার মানে কয় মাস হলো, 8 মাস 9 মাস এরকম একটা কিছু। এই যে এত পরিশ্রম, এত চেষ্টা, এত কাজ, এগুলো যদি আমরা একটা ঐক্যমত আসতে না পারি, তাহলে সব ব্যর্থ হয়ে যাবে। আপনি চিন্তা করে দেখেন 1990 সালের
এরশাদ সরকারের পতনের পরেও কিন্তু 3টা জোট একটা রূপরেখা তৈরি করেছিল এবং তারা প্রত্যেকে ওখানে একমত ছিল, কিন্তু এটা কিন্তু বাস্তবায়ন হয় নাই। কাজেই এটা যে বাস্তবায়ন হবে তার কোনো গ্যারান্টি কিন্তু আমরা দিতে পারছি না। এই কারণে আপনার এই যে এই ভিন্ন মাত্রা থাকলেই এটা ধূলিসাৎ হয়ে যেতেই পারে। অনেক ধন্যবাদ, আমরা চমৎকার করে উত্তর পেয়েছি। হাসনাইন খোরশেদ আপনার কাছে আছে। জামাতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের তিনি খুব সম্প্রতি বলেছেন যে জুলাই চার্টার এবং পিআর পদ্ধতি এই দুটা পয়েন্টের উপরে একসাথে গণভোট করার জন্য তারা প্রস্তাব করেছেন। তো এটা আসলে কতখানি বাস্তবায়নযোগ্য বলে আপনার কাছে মনে হয়? বিষয়টা হচ্ছে আসলে আমি মনে করি যে রাজনীতিতে ভিন্নমত থাকবে, ভিন্নমত থাকাটা রাজনীতির সৌন্দর্য এবং গণতন্ত্রের সৌন্দর্য, এবং সেটা থাকা খুব স্বাভাবিক বিষয়। এখন ঐকমত্যে আমি কোথায় চাচ্ছি? আমি কি এটা চাই যে বিএনপি তার আদর্শ বিসর্জন দিয়ে জামাতের আদর্শের সাথে মিশে যাবে, অথবা জামাত তার আদর্শ বিসর্জন দিয়ে বিএনপির আদর্শের সাথে মিশে যাবে? নিশ্চয়ই না। সো সেই কারণে ঐকমত্যের অপব্যাখ্যা হচ্ছে। ঐকমত্য মানে দিয়ে প্রত্যেকটা দল তার চিন্তা চেতনা আদর্শ লক্ষ্য বিসর্জন দিয়ে অন্যের সাথে একমত হওয়া, আসলে সেটা ঐকমত না। আমাদের একটা বিষয় খুব স্পষ্ট লক্ষ্য রাখতে হবে যে প্রফেসর ইউনূস উনি বারবার কিন্তু একটা কথা বলেছেন যে যে সমস্ত বিষয়ে ঐকমত্য হবে শুধুমাত্র সেই সমস্ত বিষয় জুলাই সনদে থাকবে, আর যে সমস্ত বিষয়ে ঐকমত্য হবে না সেটা রাজনীতিবিদদের জন্য ছেড়ে দিতে হবে। তারা তাদের তখন তার মানে কি? তার মানে হচ্ছে যে বিষয়ে ঐকমত্য হলো না সেটা যদি কোনো দলের অগ্রাধিকার হয়, সেই দল তার নির্বাচনী ম্যানিফেস্টোতে সেই পয়েন্টটা রাখবে, সেই ম্যানিফেস্টো নিয়ে নির্বাচনে যাবে। নির্বাচনে যদি জনগণ সেই দলকে সমর্থন করে, সেই দল যদি ক্ষমতায় আসে, তখন তারা নির্বাচনে বিজয়ী হয়ে তারা বিল আনবে সংসদে, এনে সেটা বাস্তবায়ন করবে। কিন্তু সব প্রশ্ন ঐকমত্যের ভিত্তিতে হবে, এটা হবে না। এবং এইটা বারবার প্রফেসর ইউনূসও বলেছেন, প্রধান উপদেষ্টা। আমরা একটা জিনিস খুব অবাক হয়েছি যে যেখানে ঐকমত্য হচ্ছে না সেইখানে জোর করে ঐকমত্য আরোপ করার চেষ্টা হচ্ছে। এমনকি ঐকমত্য হয়নি কিন্তু জুলাই সনদে ঐকমত্য দেখানোর একটা সংখ্যা বাড়িয়ে দেখানোর একটা প্রবণতা দেখছি আমরা, যেটা খুব দুঃখজনক। মানে তাদের কাছ থেকে, প্রফেসর আলী রিয়াজদের কাছ থেকে এটা আমরা আশা করিনি। জুলাই সনদের অন্তত 9 থেকে 10টি পয়েন্টে নোট অফ ডিসেন্ট দিয়ে ঐকমত্য বলা হচ্ছে। নোট অফ ডিসেন্ট মানে কি? যে নোট অফ ডিসেন্ট মানে হচ্ছে আমি এটা মানবো না, আমি এটা করবো না। সো বিএনপির, নিঃসন্দেহে বিএনপি এই মুহূর্তে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল, এবং বিএনপির নির্বাচনে বিজয়ী হওয়ার সম্ভাবনা অনেক বেশি। যদি আমরা প্রিভিয়াস নির্বাচনগুলো তুলনামূলকভাবে, আমাদের এখানে 91, 96, 2001 সবচেয়ে বিশ্বাসযোগ্য নির্বাচন, তুলনামূলকভাবে সবচেয়ে গ্রহণযোগ্য নির্বাচন, সেই নির্বাচনে বিএনপির যে অবস্থান ছিল আর জামাতের যে অবস্থান ছিল তাতে খুব স্পষ্ট যে বিএনপি নির্বাচনে যদি সেই ধারাবাহিকতা অব্যাহত থেকে থাকে, ইয়েস, জুলাই গণঅভ্যুত্থানের বড় পরিস্থিতি চেঞ্জ হয়েছে কিনা, গত 15 বছরের স্বৈর শাসনের পরিস্থিতি চেঞ্জ হয়েছে কিনা, সেগুলো অন্য ইস্যু। কিন্তু আমরা যদি সেই গ্রহণযোগ্য নির্বাচনের ধারাবাহিকতায় ভাবি, তাহলে বিএনপির ক্ষমতা যাওয়ার সম্ভাবনা সব বেশি। নোট অফ ডিসেন্ট বিএনপি যখন 9-10টা পয়েন্টে নোট অফ ডিসেন্ট দিচ্ছে, যে এবং বলেই দিচ্ছে যে আমরা এই সব পয়েন্টগুলোতে একমত না, আমরা নির্বাচিত হলে এইসব পয়েন্ট আমরা বাস্তবায়ন করব না, সেই পয়েন্টকে কেন জুলাই সনদে রাখা হচ্ছে? সেই পয়েন্ট জুলাই সনদে বাদ যাওয়া হচ্ছে। এই জায়গায় বলা হচ্ছে যে পরবর্তীতে তারা রাজনৈতিক সরকার গঠন করার পরে তারা যেগুলোতে নোট অফ ডিসেন্ট দিয়েছেন সেগুলো তারা বাস্তবায়ন করবেন। যারা শুরুতেই না বলছেন সেটা ক্ষমতায় আসবার পরে আসলে বাস্তবায়ন কতখানি? যেটা তার তো বিএনপি তো বলেই দিয়েছে যে আমরা এগুলো বাস্তবায়ন করব না। তার মানে হচ্ছে এগুলো বিএনপি নির্বাচিত হলে এটা বাস্তবায়নের কোনো সম্ভাবনা নেই। তাহলে জুলাই সনদে কেন আনা হচ্ছে? জুলাই সনদে কেন আনা হচ্ছে? দ্যাট ইজ ওয়ান। এমন আরও অনেকগুলো বিষয় আছে, যেমন বলা হচ্ছে যে আপার হাউজে অন্য কোনো ইস্যুতে আপার হাউজের কোনো সিদ্ধান্ত গ্রহণে সরাসরি কোনো প্রভাব থাকবে না, শুধুমাত্র সংবিধান সংশোধনের ক্ষেত্রে আপার হাউজের সিম্পল মেজরিটিতে আপার হাউজে পাশ করতে হবে। অন্য বিলের ক্ষেত্রে, বাজেট বা অন্যান্য বিলের ক্ষেত্রে আপার হাউস এক ধরনের পরামর্শ দিতে পারবে, কিন্তু আপার হাউস কোনো সিদ্ধান্ত দিতে পারবে না। সংবিধান সংশোধনের ক্ষেত্রে কেন আপার হাউসকে সিদ্ধান্ত গ্রহণের এখতিয়ার দেওয়ার প্রস্তাব করা হচ্ছে? আমি এটা মনে করি। আপার হাউস নিঃসন্দেহে বিএনপি যে কথাটা বলছে যে লোয়ার হাউসের যে কম্পোজিশন, সেই সেম কম্পোজিশনে লোয়ার হাউসে যেই দলের যতটা আসন তার ভিত্তিতে আপার হাউস হওয়া উচিত। সেটা যদি হয়, আপার হাউস আসলে লোয়ার হাউসের রেপ্লিকা হয়ে যাবে। আমরা লোয়ার হাউসের রেপ্লিকা হিসেবে আপার হাউসকে দেখতে চাই না। যদি আপার হাউস করতে যায়, আপার হাউস অবশ্যই একটা ভিন্ন প্রেক্ষিতে, ভিন্ন অবস্থা নিয়ে থাকতে হবে, ভিন্ন কম্পোজিশনে থাকতে হবে। সো আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আপার হাউস বরং পিয়ার পদ্ধতিতে হতে পারে, তাতে মানে এক ধরনের রিফ্লেকশন হবে। আপার হাউস পিয়ার পদ্ধতিতে হতে পারে, বাট আপার হাউস পিয়ার পদ্ধতিতে হওয়ার মানে এইটা না যে আপার হাউসের হাতে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা দিতে হবে। আপার হাউস একটা পরামর্শ সভা, তারা বিভিন্ন রকম পরামর্শ দিতে পারে লোয়ার হাউসকে।
আপার হাউস হচ্ছে মোস্ট মানে ইন্টেলেকচুয়াল সেগমেন্ট অফ দ্য সোসাইটি অফ দ্য কান্ট্রি, সেটা হওয়া উচিত। তারা বিভিন্ন ইস্যুতে বিভিন্ন রকম পরামর্শ দেবে, লোয়ার হাউস সেটা কনসিডার করতে পারে, নাও করতে পারে। কিন্তু আপার হাউসের ক্ষেত্রে, আপার হাউসের হাতে সংবিধান সংশোধনের ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা দেওয়া হচ্ছে যে আপার হাউসে মিনিমাম সিম্পল মেজরিটিতে সংবিধান সংশোধন বিল পাস করতে হবে। এই ধরনের উদ্যোগের সাথে আমি একমত না, এবং এটা আসলে কন্ট্রাডিক্টরি, যে আপার হাউসের যে ক্যারেক্টার, সেই ক্যারেক্টারকে কন্ট্রাডিক্ট করছে। এই ধরনের অনেক বিষয়ই জাতীয় ঐকমত্য কমিশন যা কিছু প্রস্তাব করছে, যে সনদ প্রস্তাব করছে, সেই সনদের অনেক জায়গায় মানে 9-10টা পয়েন্টে বিএনপির নোট অফ ডিসেন্ট আছে, সম্ভবত 2টি পয়েন্টে জামাত ইসলামের নোট অফ ডিসেন্ট আছে, এনসিপির নোট অফ ডিসেন্ট আছে কমপক্ষে একটি পয়েন্টে। সো আলটিমেটলি নোট অফ ডিসেন্ট দেখে জুলাই সনদ, এটা আসলে আমাদের প্রত্যাশিত না। আমরা নোট অফ ডিসেন্ট ছাড়া যতটা হয় ততটুকুই মেনে নিতে রাজি। 20টা পয়েন্টের দরকার নেই, যদি 5টা পয়েন্ট হয়, 10টা পয়েন্ট হয়, 10টা পয়েন্টে ঐকমত্যের ভিত্তিতে এগিয়ে যেতে হবে। অনেক ধন্যবাদ। কোনোভাবেই দীর্ঘায়িত করা ঠিক হবে না। অনেক ধন্যবাদ ডক্টর আব্দুল আলিম। আপনার কাছে একটু আসি, জামাতের সেক্রেটারি জেনারেল খুব সম্প্রতি তিনিও একটি কথা বলেছেন, মন্তব্য করেছেন যে পিআর পদ্ধতিতে নির্বাচন হলে সবার সংসদ হবে, এবং তিনি আরেকটি কথাও বলেছেন যে সেখানে যদি সাধারণ জনগণ যদি পিআর না চান, তারা এখান থেকে সরে আসবেন। আবার অন্যদিকে বিএনপি কিন্তু চাচ্ছে প্রচলিত ব্যবস্থায় নির্বাচন হওয়ার জন্য। এই বিষয়টি নিয়ে যদি একটু বলেন। আমরা নির্বাচন সংসদ কমিশনের পক্ষ থেকে সংবিধান সংসদ কমিশনের সঙ্গে বসে একসঙ্গে সিদ্ধান্ত নিয়েছিলাম যে লোয়ার হাউস যেটা, এটা ফার্স্ট দ্য পোস্ট সিস্টেম থাকবে, আর একটা আপার হাউস থাকবে, ওইটা পিআর পদ্ধতিতে হবে। ঠিক এরকম একটা সিদ্ধান্ত ছিল আমাদের। পরবর্তীতে কোত্থেকে চেঞ্জ হয়ে গেছে, এখন দেখা যাচ্ছে যে অনেক পলিটিক্যাল পার্টি সব হাউসেই পিআর সিস্টেম ইলেকশন চাচ্ছে। কিন্তু পিআর সিস্টেমটা কিন্তু বাংলাদেশের মানুষ এখন ভালো করে বোঝে না, যদি এটা নতুন কোনো কিছু না, অনেক পুরনো জিনিস। সংস্কার কমিশন যারা কাজ করছেন তাদেরকেও এমফাসাইজ করার মতো লোকজন আছেন। হ্যাঁ, নিশ্চয় আছে, এমফাসাইজ করছেন তো, এখন লোয়ার হাউসে চাচ্ছেন। এবং আমি যেটা বললাম যে অনেক পলিটিক্যাল পার্টি ইলেকশন কমিশনে গিয়েও বলতেছে আমরা এই পদ্ধতির নির্বাচন চাই না, আমরা লোয়ার হাউসেও পিআর সিস্টেমের নির্বাচন চাই। এখন আমি আগেই তো বললাম যে ইলেকশন কমিশন এখানে কোনো কিছু করার নাই, তারা সংবিধান এবং আইন দ্বারা নির্বাচন পরিচালনা করবেন। তো এখন এই যে দাবি দেওয়াগুলো, এগুলো আসলে এক ধরনের জটিলতা সৃষ্টি করছে। এই যে এত বিভেদ এবং এক ধরনের, এই যে আমরা শুরুতে যেটা বললাম, এক ধরনের আনসার্টেনিটি, যে আমরা আসলে কোন দিকে যাচ্ছি। ইলেকশন মানে এখন মানুষের মধ্যে প্রশ্ন, ইলেকশন হবে নাকি হবে না, নানা রকম রিমার, নানা রকম আলাপ আলোচনা, গুজব যে ইলেকশন হবে না, ইলেকশন হবে, এরকম আলাপ আলোচনা। আপনি দেখেন যে বিএনপি, আমার কাছে মনে হয় বিএনপির নাম্বার 1 এজেন্ডা হচ্ছে এখন নির্বাচন। নাম্বার 1 এজেন্ডা ফেব্রুয়ারি নির্বাচন, সবচেয়ে বড় এজেন্ডা। তাদের মধ্যে কিন্তু এক ধরনের সন্দেহ কাজ করছে। আপনি তাদের স্টেটমেন্টগুলো দেখেন, মির্জা ফখরুল সাহেব থেকে শুরু করে অন্যান্য বিএনপির যারা সিনিয়র নেতা আছে, যখন তারা কথা বলে, তাদের যে স্টেটমেন্ট, তার মধ্যে এক ধরনের সন্দেহের একটা মেসেজ ওই স্টেটমেন্টের মধ্যে আছে। মানে তারাও হয়তো চিন্তা করছে যে ইলেকশন আসলে হবে কিনা, তারা একটা ভয় কাজ করছে তাদের মধ্যে। হ্যাঁ, তো এখন এই যে কথাগুলো, আমি এই জন্য বললাম যে ঐক্যমত দরকার, এবং ঐক্যমত দরকার যেগুলো আমাদের ভিন্ন মত আছে, যেমন নোট অফ ডিসেন্ট, এগুলো হয়তো জুলাই চার্টারে থাকতে পারে, আপনি আলাদা সেকশন করে দেন, যে সেকশনগুলো প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি একমত, সেটাকে আপনি এক পাশে রাখেন, আর যেটাতে ভিন্ন মত আছে, নোট অফ ডিসেন্ট আছে, আলাদা রাখেন। মানে কে কোন পার্টি বললো, দেখলো সবাই, জুলাই চার্টার যখন পাবলিশ হলো সবাই দেখলো, বাংলাদেশের মানুষ দেখলো, যারা অংশজন তারা দেখলো যে এরকম একটা প্রস্তাব ছিল, বিএনপি এই কথা বলে নোট অফ ডিসেন্ট দিয়েছে, জামাত ইসলাম এটাতে নোট অফ ডিসেন্ট, এনসিপি এটাতে নোট অফ ডিসেন্ট, সবাই দেখলো। আচ্ছা, পলিটিক্যাল পার্টিগুলো অবস্থানটা মানুষ জানলো, অ্যাটলিস্ট সেটা থাকতে পারে। কিন্তু আমার কাছে যেটা মনে হয়, আমি আবার বলছি যে এখন আমাদের একটা নির্বাচন দরকার, যেভাবে হোক একটা নির্বাচন দরকার। জি, সুজিব ভাই কিছু বলতে। আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে নোট অফ ডিসেন্ট আলোচনার মধ্যে হতে পারে, কিন্তু জুলাই সনদে রাখার কোনো কারণ নেই। কারণ সনদ হচ্ছে এক ধরনের জাতির সামনে অঙ্গীকার, সব রাজনৈতিক দল স্বাক্ষর করবে যে আমরা নির্বাচিত হলে এই দফাগুলো। আমি এটাই বলছি যে যেটুকু অঙ্গীকার ওটা করলো, আর বাকিটা অঙ্গীকার ছাড়াই থাকলো। অঙ্গীকার ছাড়া সেটা ইয়ে হিসেবে থাকতে পারে যে আলোচনায় আরো যে সমস্ত বিষয় আলোচিত হয়েছে, আরো যে সমস্ত বিষয় আলোচিত হয়েছে, এটা আলোচিত হয়েছে কিন্তু কোনো সিদ্ধান্ত হয়নি। সেই ধরনের একটা চ্যাপ্টার যদি সংলগ্নী হিসেবে মানে সাথে থাকে, সেটা আলাদা, সেটা অঙ্গীকারের অংশ না। কিন্তু অঙ্গীকারের অংশের নোট অফ ডিসেন্ট দিয়ে অঙ্গীকার করবো, এটা কোনোভাবেই হতে পারে না। এটা কারণ যেই জুলাই সনদে যা কিছু অঙ্গীকারে থাকবে তার প্রত্যেকটাই বাস্তবায়ন করতে হবে। আমি ভাই একটু আগে বলছিলেন 90-এর 3 জোটের রূপরেখার কথা, তখন আমি
সংবাদপত্রে কাজ করি, আমি নিউজ পেপার রিপোর্টার। তো ছোট্ট করে আমি জাস্ট 1 মিনিটে বলি, সেটা হচ্ছে যে 3 জোটের রূপরেখার প্রধান 2টি কমিটমেন্ট কিন্তু বাস্তবায়ন হয়েছিল। বাকিগুলো বাকি খুব বেশি কমিটমেন্ট ছিল না, 7-8টা ছিল, বাকিগুলো হয়নি, কিন্তু সেটা দুঃখজনক। কিন্তু মূল 2টা কমিটমেন্ট, একটা হচ্ছে একাদশ সংশোধনীর ভেতর দিয়ে বিচারপতি শাহাবুদ্দিন সাহেব, যিনি প্রধান বিচারপতি থেকে এসে অস্থায়ী রাষ্ট্রপতি হয়েছিলেন, তিনি অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব শেষ করার পরে আবার প্রধান বিচারপতি হিসেবে ফিরে যান এবং সেটাকে বৈধতা দেওয়া হয় একাদশ সংশোধনীর মধ্য দিয়ে। আর রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা থেকে সংসদীয় সরকার পদ্ধতিতে দেশকে পরিচালনা করা হবে, সেটার জন্য দ্বাদশ সংশোধনীর ভিতর দিয়ে আমরা সেই রূপান্তর দেখেছি। সেই সময় কিন্তু 3 জোটই সেই প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছিল। তার মানে হচ্ছে এখনো, তখনও হয়েছিল, এখনো হবে। যে ক্ষেত্রে ঐক্যমত্য হবে, যে ক্ষেত্রে ঐক্যমত্য হয়নি সেটাকে ঐক্যমত্য দেখানোর, নোট অফ ডিসেন্ট দেখুন, এইটা যাতে কোনোভাবে না হয় এটা বিয়ে করছি। আমরা এটা পরে ভবিষ্যতে আরো বড় সংকটের জন্ম দেবে। অংশগ্রহণমূলক নির্বাচনের কথা আমরা প্রায়শই শুনি। অংশগ্রহণ নির্বাচন হওয়ার জন্য কি কি শর্ত আসলে দরকার? আমি যেটা মনে করি, আসলে সবচেয়ে বড় ইস্যু হচ্ছে মানুষের অংশগ্রহণ। অনেক দল অংশ নিতে হবে সেটা বড় কথা না, নিঃসন্দেহে রাজনৈতিক দলগুলো সবাই অংশ নেক সেটা আমরা চাই, কিন্তু তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যে ভোটাররা আসলে অংশ নিচ্ছে কিনা। যদি সাধারণ মানুষ অংশ নেয় এবং যে একটি দল নির্বাচনের বাইরেও থাকে, তাহলেও সেই নির্বাচন গ্রহণযোগ্যতা পায় যদি ভোটার আসলে অংশ নেয়। সো ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করাটা হচ্ছে সবচেয়ে বড় ইস্যু। আমি যেই জায়গাটায় কথা বলছিলাম শুরুতেই, যে ভোটাররা আসলে আগামী ফেব্রুয়ারি নির্বাচনের জন্য মানসিকভাবে পুরোপুরি প্রস্তুত। সাধারণ মানুষ ভোট দিতে যাচ্ছে, অনেক বছর ভোট দেওয়াইনি আমরা। তো আমরা সবাই, সাধারণ মানুষ, সারা দেশের মানুষ ভোট দেওয়ার জন্য অস্থির হয়ে আছে। সাধারণ দেশের মানুষ আসলে একটা নির্বাচিত সরকার চাচ্ছে, একটা গণতান্ত্রিক সরকার চাচ্ছে। অন্তর্বর্তী বা একটা স্টপ গ্যাপ গভর্নমেন্ট দিয়ে বছর পর বছর চলে না। যদি ফেব্রুয়ারিতে হয় 1.5 বছর পার হয়ে যাচ্ছে। 1.5 বছর ধরে স্টপ গ্যাপ গভর্নমেন্ট, যে কোনো লং রান ডিসিশনই দেওয়াচ্ছে না, যে ইনভেস্ট করবে বা অন্য যে কোনো কিছুই, আলটিমেটলি সব কিছুই আটকে থাকছে, একটা স্থবিরতা বিরাজ করবেই। এবং এই ধরনের একটা অন্তর্বর্তী সরকার আইন শৃঙ্খলা ধরে রাখতে পারে না লং রানে। আমরা অংশগ্রহণ হওয়ার জন্য মানুষের অংশগ্রহণটা নিশ্চিত করতে হবে। আরেকটা হচ্ছে যে আন্তর্জাতিক স্বীকৃতি একটা বড় ইস্যু। আমি এই জায়গাটা একটু করতে চাই, যে আমরা দেখেছি যে নির্বাচন নিয়ে অনেক ধরনের গুজব ছড়ানো হচ্ছে। গুজবগুলো যে আসলেই গুজব, এর মধ্যে যে কোনো ধরনের সত্যের লেশমাত্র নেই, সেটা আমরা দেখেছি। কখন যে গুজব ছড়ানো হচ্ছিল, কখনো এমনকি আমি সরাসরি বলি যে সেনাবাহিনীকে জড়িয়ে গুজব ছড়ানো হচ্ছিল, গুজব ছড়ানো হচ্ছিল যুক্তরাষ্ট্র সরকার বা মানে তাদের জড়িয়ে, যে ইউএস এমবেসিকে জড়িয়ে বিভিন্ন রকম গুজব ছড়ানো হচ্ছিল, গুজব ছড়ানো হচ্ছিল, এমনকি জাতিসংঘকে জড়িয়ে। আমরা গত কয়েকদিনে দেখেছি যে আমাদের সেনাপ্রধান সাহেব, উনি প্রধান উপদেষ্টার সাথে দেখা করে সরাসরি বলেছেন যে গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য উনি অনুরোধ করেছিলেন। মানে এই সরকারের সব ধরনের সিদ্ধান্ত এবং কর্মসূচির সাথে বাংলাদেশের পুরো সেনাবাহিনী সমর্থন আছে, এটা সেনাপ্রধান বলছেন। মার্কিন রাষ্ট্রদূত চার্জ অ্যাফেয়ার্স, যিনি এখন রাষ্ট্রদূতের দায়িত্বে আছেন, তিনি সিইসির সাথে দেখা করার পর সাংবাদিকদের বলেছেন যে যুক্তরাষ্ট্র, মানে চারপাশে অনেক গুজব ছড়িয়ে আছে, কিন্তু মানে যুক্তরাষ্ট্র সরকারের অবস্থান হচ্ছে যুক্তরাষ্ট্র সরকার বাংলাদেশে আগামী বছরের শুরুতেই একটা নির্বাচন দেখতে চাই। গতকালকে জাতিসংঘের প্রতিনিধি প্রধান উপদেষ্টার সাথে দেখা করে তিনিও স্পষ্ট বলেছেন যে আমরা জাতিসংঘ বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনের পক্ষে তাদের অবস্থান জানি। তার মানে আন্তর্জাতিক সম্প্রদায় কিন্তু বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন আগামী ফেব্রুয়ারিতে দেখতে যাচ্ছে, এর চেয়ে বিলম্বিত হোক সেটা চাচ্ছে না। একদিকে হচ্ছে বাংলাদেশের মানুষ চাচ্ছে, বাংলাদেশের মানুষ নির্বাচনে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত হয়ে রয়েছে, আরেকদিকে হচ্ছে বিশ্ব সম্প্রদায় বাংলাদেশের নির্বাচনকে ওয়েলকাম করার জন্য অপেক্ষা করছে। তো সেই ক্ষেত্রে অংশগ্রহণমূলক নির্বাচন সেটাই হবে যে নিঃসন্দেহে আমরা সক্রিয় সব রাজনৈতিক দলের অংশগ্রহণ চাই, কিন্তু তারপরে যদি দু একটা দল ঝরে যায় সেটা তাদের জন্য আসলে অনেক বড় বিপর্যয় হবে যদি কেউ নির্বাচন এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। কারণ সাধারণ মানুষ নির্বাচনে অংশ নিচ্ছে, বিশ্ব সম্প্রদায়ের নির্বাচনকে স্বাগত জানাচ্ছে। তা আমরা আশা করি যে কোনো রাজনৈতিক দল নির্বাচন বর্জন করবে না। যদি একটু ইন্টারাপ্ট করি, সেটা হচ্ছে যে রাজনৈতিক দলগুলো, যেমন আওয়ামী লীগ তো বেশ বড় একটা রাজনৈতিক দল, পাশাপাশি জাতীয় পার্টি নিয়েও বিএনপি বলছে যে বিচারের মাধ্যমে জাতীয় পার্টি যা বিচার হবে তাই তারা মেনে নেবে, কিন্তু জামাত, এনসিপি, অন্যরা বলছে যে আওয়ামী লীগের মতো জাতীয় পার্টিও নিষিদ্ধ করা হোক। তো সেক্ষেত্রে আওয়ামী লীগের তো অনেক ভোটার রয়েছে, নিঃসন্দেহে জাতীয় পার্টিরও রয়েছে।
এই ভোটারদের কি হবে, যেটা আপনি বলছিলেন যে ভোটারদের কাছে আনতে হবে? মানে বাস্তবতা হচ্ছে যে আওয়ামী লীগের অনেক ভোটার রয়েছে, এটা একটা সময়ের বাস্তবতা। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে আওয়ামী লীগের সেই ভোটার এখন আর নেই। যদি এক হচ্ছে মানে জুলাই গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ যা করেছে এবং এর আগের 15 বছর 15.5 বছর আওয়ামী লীগ যা করেছে, যে শত শত মানুষকে খুন করেছে, হাজারো মানুষকে খুন করেছে। শুধু জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের সময় 30,000-এর বেশি মানুষকে আহত করেছে, 400-এর বেশি মানুষের ছাত্র তরুণের চোখ কেড়ে নিয়েছে, অনেকের অঙ্গহানি করেছে। এই সব কিছুর পরে আগের অবস্থান থাকতে পারে না। আর আগের অবস্থান বলতে আপনি যদি 15 বছরে যে 3টা নির্বাচন হয়েছে সেই 3 নির্বাচনের কথা বলেন, এগুলো আসলে নির্বাচন না, এগুলি নির্বাচনের নামে প্রহসন। আমি এটা বলতে যাচ্ছি যে আওয়ামী লীগ আপ্রাণ চেষ্টা করেও 2024-এর 7ই জানুয়ারিতে যে নির্বাচন আওয়ামী লীগ করেছিল, সেই নির্বাচনে 5% ভোটারও হাজির করতে পারেনি। তার মানে আওয়ামী লীগের সমর্থক যদি একদম অন্ধ সমর্থক যদি আসলেই মানে 35-40% থেকে থাকে, যদি হয়ে থাকতো, তাহলে 7ই জানুয়ারির নির্বাচনে 24-এর নির্বাচনে 35-40% ভোট পড়তো। 24-এর 7ই জানুয়ারি নির্বাচনে 5% ভোটারও ভোট দেয়নি। তার মানে হচ্ছে আওয়ামী লীগের যাদের আমরা আওয়ামী লীগের সমর্থক বলে জানতাম, তারা আসলে আওয়ামী লীগের কাছ থেকে সরে গিয়েছিল এবং আওয়ামী লীগ আমলেই সরে গিয়েছিল, আওয়ামী লীগের সেই দুঃশাসনের সময় সরে গিয়েছিল, যে কারণে তারা 24-এর 7ই জানুয়ারির তথাকথিত ভোটে ভোট দিতে যায়নি। এই জিনিসটা খুব সিরিয়াসলি খেয়াল রাখতে হবে। সো আওয়ামী লীগের অনেক ভোটার আছে, এই কথাটার সাথে আমি একমত না। আর আরেকটা জিনিস আমি খুব স্পষ্ট, বিএনপি কেন আওয়ামী লীগ বা জাতীয় পার্টি নিষিদ্ধ করার বিষয়ে আপত্তি করছে আমি জানি না, কিন্তু আমি খুব স্পষ্ট একটা জিনিস বুঝি যে আওয়ামী লীগের এই যে গণহত্যার পরে আসলে এই ধরনের গণহত্যার পরে রাজনৈতিক দল নিষিদ্ধ হবে, এটাই স্বাভাবিক। আমরা কি হিটলারের দলকে এখন দেখি? হিটলার মানে যে কারণে দেখি না, দ্বিতীয় বিশ্বযুদ্ধের হিটলারের দল যে কারণে বিশ্বযুদ্ধের শেষেই নিষিদ্ধ হয়ে যায়, নিষিদ্ধ করা হয়, এবং সেই একই কারণে আওয়ামী লীগ নিষেধাজ্ঞার মতন একটা পরিস্থিতিতে আছে। এখন নিষেধাজ্ঞা আসলে যদি আসতে হয়, সেটা একটা আইনগত প্রক্রিয়া আসতে হবে। আওয়ামী লীগের বিরুদ্ধে এখন পর্যন্ত যেটা হয়েছে সেটা হচ্ছে যে প্রশাসনিক সিদ্ধান্তে সরকার সিদ্ধান্ত নিয়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে একটা সীমিত সময়ের জন্য, বলেছে যে আদালত থেকে সিদ্ধান্ত আসার আগ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকবে। কিন্তু আদালতে আওয়ামী লীগের বিরুদ্ধে আজকে পর্যন্ত কোনো মামলাই হয়নি, রায় তো পরে আসবে। মামলা হলে সেটার শুনানি হয়ে পুরো বিচারিক প্রক্রিয়া শেষ করে সিদ্ধান্ত আসবে, আদালতে রায় আসবে। আদালতে কোনো মামলা হয়নি আওয়ামী লীগের বিরুদ্ধে, জাতীয় পার্টির বিরুদ্ধে আজকে পর্যন্ত কোনো মামলা হয়নি। সো যদি নিষিদ্ধের সিদ্ধান্ত আসতে হয়, সেটা আইনগতভাবেই আসতে হবে, বিচারিক প্রক্রিয়া আসতে হবে। আমরা শেষ পর্যন্ত যেটা চাই সেটা হচ্ছে আইনের শাসন চাই, এবং আইনের শাসনের বাইরে অন্য কোনো রাস্তা নেই। অনেক ধন্যবাদ হাসনাইন খোরশেদ। ডক্টর আব্দুল আলিম, আপনার কাছে একটু আসি। হাসনাইন খোরশেদ যে কথাগুলো বলছিলেন, এই কথা যদি আপনার কিছু যুক্ত করা থাকতে বলতে পারেন, কোনো সমস্যা। আরেকটি বিষয় হচ্ছে যে নির্বাচন নিয়ে, মানে নির্বাচন না হওয়া নিয়ে এক ধরনের আশঙ্কার কথা আপনারাও বলছিলেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও প্রচার হচ্ছে। পাশাপাশি হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল, বিশেষ করে পতিত যে আওয়ামী লীগের ছাত্র সংগঠন বা যারা আওয়ামী লীগ করতেন, তারাও বিভিন্ন সময় বিভিন্ন গুপ্ত হামলাও করে যাচ্ছেন। তো আপনার কাছে কি মনে হয় যে এই মুহূর্তে এসে ফেব্রুয়ারিতে নির্বাচনটা হতে পারে কি পারে না, বা এই ধরনের কোনো? আবারও ধন্যবাদ। মানে আমি প্রথম যে প্রশ্নটা আপনি করেছিলেন অংশগ্রহণমূলক নির্বাচন, এটা দিয়ে শুরু করি। একটা নির্বাচনকে তখনই আমরা অংশগ্রহণমূলক বলবো এটার আসলে যদি মানে যে সমস্ত পলিটিক্যাল পার্টির নির্বাচন করার যোগ্যতা আছে তারা যদি সবাই অংশগ্রহণ করে, এবং একই সঙ্গে জনগণ, যেটা উনি বলছেন জনগণের হচ্ছে আব্রাহাম লিঙ্কনের একটা কথা আছে, ইলেকশন বিলংস টু দ্য পিপল। রাইট। শুধু প্রচুর প্রার্থী থাকলো, একটা আসনে 20 জন 30 জন প্রার্থী থাকলো, কিন্তু জনগণ ভোট দিতে গেল না, সেই নির্বাচনকে অংশগ্রহণমূলক বলার কোনো কারণ নেই, সুযোগ নেই। আপনি দেখেন যে 2024-এর কথা উনি বলছেন, 2024 সালের নির্বাচনে কিন্তু কোনো আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কোনো এমপি নির্বাচিত হয় নাই, তারপরে এটাকে অংশগ্রহণমূলক বলা যাবে না। এবং ওনার কথা বেরিয়ে আসছে 5% মানুষ ভোট দিতে যায় নাই। কাজে এই ধরনের নির্বাচনকে আমরা কোনোভাবে অংশগ্রহণমূলক বলতে পারবো না। আর শুধুমাত্র নির্বাচন অংশগ্রহণমূলক হয় না, আরও কয়েকটা জিনিস দেখতে হয়। একটা হচ্ছে ফ্রি এবং ফেয়ারনেস, খুব ইম্পর্টেন্ট জিনিস। আপনি যদি ধরেন যে আমি আমার ইচ্ছা মতো যদি ভোট দিতে না পারি, হ্যাঁ, আমি কেন্দ্রে গেলাম, প্রচুর মানুষ কেন্দ্রে গেল, তারা তাদের ইচ্ছা মতো ভোট দিতে পারলো না, তখন কিন্তু সেই নির্বাচনকে আপনি মানে বিশ্বাসযোগ্য বলতে পারবেন না, ক্রেডিবল বলতে পারবেন না। সো এই জিনিসগুলো আসলে আমাদের দেখতে হয় সবসময়। আর টার্ন আউট খুব ইম্পর্টেন্ট ব্যাপার। আপনি ধরেন যে 3টি ইলেকশনের প্রশ্ন আসছে, 2014, 18, তারপরে 14 সালের ইলেকশনে আপনার ইলেকশন কমিশনের হিসাব হচ্ছে যে 40% টার্ন আউট,
কিন্তু কিছু আন্তর্জাতিক সংস্থা বলে যে এই ভোটের এই নির্বাচনের টার্নআউট সর্বোচ্চ 10% ছিল। আচ্ছা, তারাই কথা বলে, কাজে এখানে একটা বিশাল গ্যাপ আছে। কারণ ওই সব কেন্দ্রে তো মানুষ অনেক জায়গায়, আপনি 153টা আসন ইলেকশনে হয় নাই, তাই না? মানে যেখানে হয়েছে সেখানেও টার্নআউট, মানে যারা দেখছে, যারা বলে, তারা বলে 10% বেশি কোনো অবস্থাতে ছিল না। তো এই আর কাজে আমাদের দেশে কিন্তু ইলেকশনটা সবসময় যেগুলো উৎসবমুখর, মানে যেগুলো ক্রেডিবল নির্বাচন, ওই যে প্রশ্নগুলো আসছে 91 সাল, তারপরে 96 সালের জুনে নির্বাচন, তারপরে 2001-এর নির্বাচন এবং 2008-এর নির্বাচন, এখানে কিন্তু ব্যাপক সংখ্যক মানুষ ভোট দিতে গিয়েছিল এবং পরিবেশটা ছিল উৎসবমুখর। এবং সবচেয়ে বেশি টার্নআউট ছিল সম্ভবত 2008 সালের, এখানে 87% মতো ভোটার কেন্দ্রে গিয়েছিল, মানে এতটাই উৎসবমুখর ছিল। এই অবস্থায় নির্বাচন হবে কিনা, আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন, ইলেকশন কমিশন যখন বোধহয় এই জায়গাটা একটু আপনাকে যদি একটু এগিয়ে রাখি, যে কোনো রাজনৈতিক কেউ কেউ বলছেন যে রাজনৈতিক দলগুলোর ভেতরে যে এখন ঐক্যমত্য, এই কারণেই খুব তাড়াহুড়ো করে ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন, মানে এটা বিভিন্ন জায়গায় চাউর হচ্ছে। হ্যাঁ, এটা একটা ডিসকাশন আছে, এটাও ডিসকাশন আছে। এটা কেউ কেউ, আমি দেখলাম যে কিছু গণ্যমান্য ব্যক্তি যারা এই বাংলাদেশ নিয়ে ভাবে, যাদের এই জুলাই অভ্যুত্থানে এটা রোল যাদের ছিল, তারা এই কথা বলতেছেন। জি, হ্যাঁ, তারা এই কথা একদম পরিষ্কার, মানে আপনার পাবলিক ইভেন্টে তারা দাবি করতেছেন যে ইউনূস সাহেব চাপে পড়ে নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন, কিন্তু উনি আসলে চান না, এভাবে বলতেছেন। অর্থাৎ ওনারা বলতেছেন যে আগে দরকার ছিল সংস্কার, তারপর নির্বাচন, এটা বলার চেষ্টা করছেন। সংস্কার, বিচার, নির্বাচন। এখন আমি ওই পয়েন্টটাতে আসি আপনার, যেভাবে যা হচ্ছে, মানে বেসিক্যালি আমি শুরুতে বলেছি যে এখনকার যে পরিবেশটা, সেটা গত যে কেয়ারটেকার সরকারগুলো ছিল তার সঙ্গে কোনোভাবে যায় না, এটা ম্যাচ করে না। এখন এই জন্যই মানুষের মধ্যে একটা সন্দেহ আছে যে ইলেকশনটা আসলে হবে কিনা, সম্ভব কিনা। এবং এই জন্যে আমি যেটা রেফারেন্স টানছিলাম, যে ইলেকশন কমিশন বোধহয় 15 দিন আগে তারা তাদের যে নির্বাচনী কর্মকর্তা প্রশিক্ষণ, সেই অনুষ্ঠানে বলেছে আগামী নির্বাচনটা বাংলাদেশের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ নির্বাচন এবং এটা তাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে। তারা এটা জানে, বুঝতে পেরেছে। এবং এটা আমি বোধহয় আরও কয়েক মাস আগে থেকে বলার চেষ্টা করেছি এই পরিবেশ পরিস্থিতি দেখে। এবং আমাকে আর অনেকে জিজ্ঞেস করেছে তাহলে এটার থেকে উত্তরণের উপায়টা কি। মানে আমি সারা দুনিয়া যে এইরকম মানে যেখানে হয় সেখানকার পরিবেশ বা সেখানকার যে বাস্তবতা, এটা ধরে আমার একটা পরামর্শ আমি বলেছিলাম যে যেটা করতে পারি ইলেকশন কমিশন এবং সরকার, একটা সমন্বিত নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা। আমি আবার বলছি শব্দটা, সমন্বিত নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা। অর্থাৎ যেটা করতে হবে যে আগামী নির্বাচনকে কেন্দ্র করে কি কি ঝুঁকি আছে, কি কি রিস্ক আছে, একটা ম্যাপিং এক্সারসাইজ করতে হবে। আপনি লিখে ফেললেন যে এই ভোট কেন্দ্রে হামলা হতে পারে, ব্যালট বাক্সের চিন্তায় হতে পারে, এই মব ভায়োলেন্স হতে পারে, আদালতে এইভাবে মারামারি হতে পারে, হ্যাঁ, সাবোটাস হতে পারে, বিভিন্ন সরকারি স্থাপনায় হামলা হতে পারে। আপনি এরকম যেগুলো মনে করছেন, কারণ আমাদের দেশে তো বিভিন্ন সংস্থা আছে, গোয়েন্দা সংস্থাগুলো আছে, পুলিশ আছে, তারা যদি একসঙ্গে বসে এরভাবে একটা রিস্ক ম্যাপিং করে যে রিস্কগুলো কী কী, তারপরে ওই আপনি যখন এটা আইডেন্টিফাই করতে পারবেন তখন কিন্তু এটাকে অ্যাড্রেস করার রাস্তাটা আপনি বের করতে পারবেন। সো এই জায়গাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনি যেটা বলেন যে নানা রকম হামলা, এটা হামলাও হতে পারে, বাট এটাকে বিবেচনা নিয়েই প্ল্যানটা করতে হবে এবং সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এই মুহূর্তে। অনেক ধন্যবাদ হাসান সচিব ভাই। একটি বিষয় আপনাকে একটু, আপনি নিশ্চয়ই জানেন যে একটি স্বচ্ছ এবং সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য গত 23 জুলাই ইসি যারা সদস্য ছিলেন তারা সাংবাদিক নিয়ে বসেছিলেন এবং একটা নীতিমালা তারা ঘোষণা করেছেন, প্রকাশ গণমাধ্যম নীতিমালা, গণমাধ্যমে যে নীতিমালাগুলো, এই নীতিমালায় আসলে আপনার মতামত একটু জানতে চাই। আপনি বহুদিন সাংবাদিকতার সাথে যুক্ত রয়েছেন। গণমাধ্যম নীতিমালায় নিঃসন্দেহে যে গণমাধ্যমের কতটুকু পর্যন্ত অ্যাক্সেস থাকবে, জি, ভোট কেন্দ্রে গণমাধ্যম যেতে পারবে কিনা, 10 মিনিটের বেশি থাকতে পারবে কিনা, ভিডিও করতে পারবে কিনা, ভোট কেন্দ্রের ভেতরে করতে পারবে কিনা, এই বিষয়গুলো নিয়ে যে নীতিমালা সেটা আসলে ওইভাবে ব্যাপক ডিসকাশনে আসেনি। আমার মনে হয় যে এটা নিয়ে ফার্দার গণমাধ্যমের যারা প্রতিনিধিত্ব করেন, গণমাধ্যমে যারা কাজ করেন, তাদের সাথে নির্বাচন কমিশনের আবারও বসা উচিত এবং যারা গণমাধ্যমে সরাসরি কাজ করছেন তাদের সুবিধার দিকগুলো বিবেচনা করা উচিত। সো গণমাধ্যমের সাথে বসেই এটা শেষ পর্যন্ত চূড়ান্ত করা উচিত। এখনও যেটা আছে এটাকে আমি এক ধরনের প্রস্তাবনা হিসেবে দেখতে চাই, যে চূড়ান্ত করার আগে অবশ্যই গণমাধ্যমের প্রতিনিধিদের সাথে বসে আলোচনা, সময় খুব স্বল্প, কিন্তু তারপরও বসতে চাইলে আগামী সপ্তাহে বসতে পারে, এক সপ্তাহ নোটিসই আনাফ। গণমাধ্যম আলটিমেটলি গণমাধ্যমের কিছু রিয়েলিটি আছে,
এখন গণমাধ্যম অনেক বেশি প্রযুক্তি নির্ভর, গণমাধ্যম অনেক বেশি লাইভ সম্প্রচার করে এবং গণমাধ্যমের এক ধরনের গণমাধ্যম কর্মীদের সাংবাদিকদের এক ধরনের প্রশিক্ষণের প্রয়োজন আছে। কি করা যাবে কি করা যাবে না সেই বিষয়গুলোতে স্পষ্টতা থাকতে হবে। গণমাধ্যম যাতে এমন গণমাধ্যমের স্বাভাবিকভাবেই অপ্রশিক্ষিত কর্মী অনেক আছেন, অনেক আমাদের গণমাধ্যমের দুর্বলতা আমরা জানি, আমরা স্বীকার করি। তো আমাদের গণমাধ্যম যাতে কখনো নির্বাচনী ব্যবস্থা সুষ্ঠুভাবে চলার ক্ষেত্রে বাধা হয়ে না দাঁড়ায়, সেই ক্ষেত্রে নিয়মকানুনগুলো যেগুলো ঠিক করা হবে গণমাধ্যমের সাথে আলোচনা করে ঠিক করে গণমাধ্যম কর্মীদের প্রপার ট্রেনিংয়ের একটা ওয়ার্কশপ অ্যারেঞ্জ করে, একাধিক ওয়ার্কশপ অ্যারেঞ্জ করে গণমাধ্যম কর্মীদের প্রশিক্ষিত করা, যে কী করা যাবে কী করা যাবে না, সেই জায়গাগুলো ঠিক করা উচিত। সেই জায়গাটা সচিব ভাই, যে জাতীয় যে গণমাধ্যমগুলো আছে এবং মেইন স্ট্রিমের যে গণমাধ্যমগুলো আছে, পাশাপাশি মফস্বল কিছু গণমাধ্যম আছে, অবশ্যই মানে তাদেরকেও তো ট্রেনিংয়ের আওতায় আনা উচিত। স্থানীয় পর্যায়ে ট্রেনিং আসতে হবে, কারণ আলটিমেটলি নির্বাচন তো শুধু ঢাকা কেন্দ্রিক না, সারা বাংলাদেশ কেন্দ্রিক। সো আমাদের যে জেলা পর্যায়ে যে গণমাধ্যমগুলো আছে, জেলা পর্যায়ে প্রচুর সংবাদপত্র আছে, তাদের প্রতিনিধিরা আছেন। সো তারা স্থানীয় ভোট কেন্দ্রগুলোতে যাবেন, ভোট কেন্দ্রে কতক্ষণ থাকতে পারবেন, কেন্দ্রের ভেতরে কতক্ষণ থাকতে পারবেন, বুথের ভেতরে ঢুকে ভিডিও করতে পারবেন কি পারবেন না, সেই জায়গাগুলোতে প্রপার প্রশিক্ষণ এবং ওরিয়েন্টেশন না হলে সংকট তৈরি হতে পারে। সো এবং সেইখানে গণমাধ্যমেরও অনেক ইস্যু আছে, কারণ গণমাধ্যমের স্বাধীনতা আমরা চাই। আমরা মানে আওয়ামী লীগের যে 3টা নির্বাচন, তার মধ্যে আমরা এই চ্যানেল 24 সেই সময় আমরা দেখিয়েছি যে ভোট কেন্দ্র ফাঁকা, আমরা দেখিয়েছি যে জাল ভোট দেওয়া হচ্ছে। সো সেই ধরনের বিষয়গুলো যখন আমরা দেখাচ্ছি, সেই মানে ভোটকে যাতে কোনোভাবেই জাল ভোট না হয়, সেটার জন্য গণমাধ্যমের প্রপার কাজ করার সুযোগটা দরকার। সেই সুযোগ যাতে ব্যাহত না হয়, গণমাধ্যম যাতে কাজ করতে গিয়ে, স্বাধীনভাবে কাজ করতে গিয়ে কোনোভাবে বাধাগ্রস্ত হবে না, সেই নিশ্চয়তাও নির্বাচন কমিশনের কাছ থেকে গণমাধ্যম। সেক্ষেত্রে আপনি মনে করছেন যে এই নীতিমালাটা প্রাথমিক হওয়া উচিত। আমি বলবো যে চূড়ান্ত করার আগে গণমাধ্যমের প্রতিনিধিদের সাথে বসে আলোচনা করে গণমাধ্যমের আকাঙ্ক্ষার জায়গাটাকে গুরুত্ব দিয়েই এবং নির্বাচনী ব্যবস্থাকে সুষ্ঠু যাতে চলে সেটা নিশ্চিত করেই চূড়ান্ত করা উচিত। কিন্তু এককভাবে নির্বাচন কমিশন এটা ঘোষণা করে দিল এবং এটা চাপিয়ে দিল, এটা ঠিক হবে না। অনেক ধন্যবাদ। আরেকটি বিষয় একটু আপনার কাছে জানি, খুব সম্প্রতি মতবিনিময় সভায় নির্বাচন কমিশন সদস্যরা বলেছেন যে নির্বাচন পারস্পরিক আস্থা ফিরিয়ে আনায়, এখন নির্বাচনে আর কি পারস্পরিক আস্থা ফিরিয়ে আনে একটা বড় চ্যালেঞ্জ তারা বলছেন, এবং এই যে আস্থার সংকট, সেটা একটা জাতীয় সংকট তারা উল্লেখ করেছেন তাদের বক্তব্যে। তো আস্থাটা আসলে কিভাবে ফিরিয়ে আনা যায়, পাশাপাশি নির্বাচন কমিশন এই ক্ষেত্রে আসলে কি ধরনের ভূমিকা পালন করতে পারে? আমরা দেখছি যে এই মুহূর্তে দেশের 2জন সাবেক প্রধান নির্বাচন কমিশনার জেলখানায়। এইটা তো বাস্তবতা যে গত 3টা নির্বাচন, যে মানে সোকল নির্বাচন যা হয়েছে, সেই সময় নির্বাচন কমিশন খুবই গণবিরোধী ভূমিকা রেখেছে, গণতন্ত্র বিরোধী ভূমিকা রেখেছে, যে কারণে নির্বাচন কমিশনগুলো বিতর্কিত হয়েছে। সেই সময়কার 3 নির্বাচন কমিশনে যারা ছিলেন, সেটা প্রধান নির্বাচন কমিশনার হিসেবে হোক কিংবা নির্বাচন কমিশনার হিসেবে হোক, নির্বাচন কমিশনের সচিব হিসেবে হোক, তো তারা সবাই আসলে বিতর্কিত হয়ে গেছেন। তো সেই রকম একটা জায়গায় নির্বাচন কমিশনের বিশ্বাসযোগ্যতা, নির্বাচন কমিশনের প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা আসলে কতটা থাকবে, নির্বাচন কমিশন শেষ পর্যন্ত কোনো দলের দিকে ঝুঁকে পড়বে কিনা, সেই নিশ্চয়তা আমরা ভোটার হিসেবে পেতে চাই, রাজনৈতিক দলগুলো পেতে চাই। সেই জায়গায় নির্বাচন কমিশনের নিজের আসলে প্রমাণ করতে হবে যে আমি নিরপেক্ষ, আমি কোনো দলের প্রতি আমার কোনো ধরনের কোনো পক্ষপাতিত্ব নেই, এবং সেটা নির্বাচন কমিশনের কাজের ভেতর দিয়েই সেটা প্রমাণ করতে হবে। নির্বাচন কমিশনে যারা আছেন এখন, আমরা তাদের সম্পর্কে যতটা জানি, খুব স্পষ্ট জানি না, অনেক ডিটেল জানি না, কিন্তু প্রধান নির্বাচন কমিশনার এবং প্রত্যেক নির্বাচন কমিশনার তাদের ব্যাকগ্রাউন্ড মানুষের সামনে আসলে স্পষ্টভাবে তুলে ধরা উচিত, যে কেন মানুষ তাদের নিরপেক্ষতাকে বিশ্বাস করবে, তারা নিরপেক্ষ এটা কেন বিশ্বাস করবে, এবং সেইখানে তাদের কাজের মধ্যেও সেটা বহিঃপ্রকাশ থাকতে হবে যে তারা কোনো দলের প্রতি কোনো ধরনের কোনো পক্ষপাতিত্ব করছেন না। সেই জায়গাটা তাদের কাজের উপর ডিপেন্ড করবে। তো তারা যদি সেটা খুব স্পষ্টভাবে মানুষের সামনে ফুটিয়ে তুলতে পারেন, মানুষ তাদের বিশ্বাস করবে। অনেক ধন্যবাদ, চমৎকার করে আমরা উত্তর পেয়েছি ডক্টর আব্দুল আলিম। বিভিন্ন দলের জোটের কথা আমরা শুনতে পাচ্ছি, আপনি নিশ্চয়ই শুনেছেন একজন রাজনৈতিক বিশেষজ্ঞ হিসেবে। বিশেষ করে যদি আমরা বলি বিএনপি এবং সমমনাদের বিরুদ্ধে জামাত এবং ইসলামী যে দলগুলো আছে তাদের একটা জোটের সম্ভাবনা রয়েছে, এবং সেই দলের সাথে আবার এনসিপিও যুক্ত হবার কথাও আমরা শুনতে পাচ্ছি। এই যে জোটের সমীকরণটা একটু জানতে চাই আপনার কাছে। আমি একটু অ্যাড করে নেই ওনার কথাটাতে। গণমাধ্যম নীতিমালা, গণমাধ্যম নীতিমালা, এটা 23 জুলাই তারিখে যেটা
পাবলিশ করা হয়েছিল সেটা আমি যতটুকু জানি এটাকে আবার রিভাইজ করা হচ্ছে এবং গতকাল করা হচ্ছে। হ্যাঁ, গতকালও নির্বাচন বিট যে সাংবাদিকদের যে বিটটা আছে তাদের সঙ্গে নির্বাচন কমিশন একটা মিটিং হয়েছে, ডিসকাশন হয়েছে, এটা নিয়েই কথাবার্তা হয়েছে। এবং সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে যে আমি তো একটা শব্দ বললাম যে ইলেকশনের সঙ্গে ঐক্যমত্যের একটা সম্পর্ক আছে, আর একটা শব্দ হচ্ছে ইলেকশনের সঙ্গে স্বচ্ছতার একটা সম্পর্ক আছে। আপনি সাংবাদিকদের এবং পর্যবেক্ষকদের যত বেশি অ্যাক্সেস দিবেন তত স্বচ্ছ হবে ইলেকশন। শুধু একটা জায়গা বাদ দিয়ে, ওই যে মার্কিং প্লেস যেখানে আমি ভোটটা দেবো, কারণ ওটার গোপনীয়তা রক্ষা করা আন্তর্জাতিক আইন, ওইটুকু বাদ দিয়ে আপনি যত বেশি অ্যাক্সেস পারেন তত অ্যাক্সেস দেওয়াটা খুব গুরুত্বপূর্ণ। এই জন্য আমার কাছে মনে হয় এটা পরিবর্তন আসবে। আরেকটা শব্দ আপনি বলছেন আস্থা, আমি একটু অ্যাড করি, ওনার সঙ্গে আরও দু একটা পয়েন্ট আছে। পৃথিবীর অনেক দেশ ইলেকশন কমিশন ট্রান্সপারেন্সি গাইডলাইন তৈরি করে যে তারা কিভাবে তাদের কাজের স্বচ্ছতা নিশ্চিত করবে, হ্যাঁ, কিভাবে তারা সিদ্ধান্ত নিচ্ছে, কিভাবে তারা মানুষকে জানাচ্ছে, কিভাবে তারা অংশীদারকে জানাচ্ছে, পলিটিক্যাল পার্টি জানাচ্ছে, এরকম ট্রান্সপারেন্সি গাইডলাইন আছে। আবার অনেক কমিশনের নিজস্ব কোড অফ কন্ডাক্ট আছে, তাদের আচরণ বিধিমালা আছে যে তারা কি করবে, কি করতে পারবে, কি করতে পারবে না, এরকম আচরণ বিধিমালা আছে। এবং সবচেয়ে বড় বিষয় কি জানেন, এই যে গণমাধ্যম নীতিমালা, ট্রান্সপারেন্সি গাইডলাইন, কোড অফ কন্ডাক্ট আমরা নির্বাচন সংস্কার কমিশনের পক্ষ থেকে খসড়া করে দিয়েছি। আমাদের যে প্রতিবেদন তার সঙ্গে এটা সংযুক্তি আকারে আছে। এখন আমি আসি জোট। আমাদের বাংলাদেশে তো ইলেকশনের সময় আমরা প্রায় প্রতি সময় জোট দেখতে পাই। এই যে 20 দলীয় জোট, 4 দলীয় জোট, 8 দলীয় জোট, এটা আমাদের একটা পলিটিক্যাল কালচার, সবসময় আমরা দেখতে পাই। এবং বিশেষ করে যে ছোটো ছোটো পলিটিক্যাল পার্টিগুলো যারা আছে তারা কিন্তু বড় দলের সঙ্গে একটা অ্যালায়েন্স করে এটা সুবিধাজনক অবস্থানে আসার চেষ্টা করেন, তাই না? এবং এই যে দেখেন যে কতগুলো 147টা পার্টি বোধহয় নতুন অ্যাপ্লাই করেছে ইলেকশন কমিশনে, তার মধ্যে বেশিরভাগই প্রাইমারি যে যাচাই বাদ পড়ে গেছে। আরও যারা আছে আমার ধারণা 5 থেকে 6টা হয়তো মানে শেষ পর্যন্ত থাকবে, বাকিরা থাকতে পারবে না, কারণ ইলেকশন কমিশন মাঠ পর্যায়ে এদেরকে এই তথ্যগুলো যাচাই বাছাই করবে। এখন ছোট দলগুলো এটা চায় যে আমরা বড় দলের সঙ্গে একটা অ্যালায়েন্স করে যদি এমপি হতে পারি, 1জন বা 2জন যে এমপি হতে পারি, তাহলে আমরা সফল। বাংলাদেশে তো এখন পর্যন্ত পলিটিক্স ইনভেস্টমেন্ট, একটা বড় ইনভেস্টমেন্ট, এমপি হওয়াটা ইনভেস্টমেন্ট বেশিরভাগ মানুষের ক্ষেত্রে, ব্যতিক্রম যে নাই তা নাই, একেবারে ছোট্ট করে। কাজে আমার কাছে মনে হয় যে এই জায়গার থেকে আমাদেরকে যেটা মানে একটা পরামর্শ আমরা দিয়েছি যে যখন একটা অ্যালায়েন্স হবে, ছোট দল যদি বড় দলের সঙ্গে অ্যালায়েন্স করে তখন ছোট দল তাদের নিজস্ব প্রতীক নিয়ে নির্বাচন করবে। কারণ হচ্ছে একটা ছোট পলিটিক্যাল পার্টি তাদের নিজস্ব আইডিওলজি নিয়ে ইলেকশন কমিশনে নিবন্ধিত হয়, তাদের সে কেন বড় দলের প্রতীক নির্বাচন করবে? এই জন্যে আইন, আমার ধারণা আরপিওতে এটা যুক্ত হয়েছে যে অ্যালায়েন্স করলো ছোট দলগুলো তাদের প্রতীক নিয়ে নির্বাচন করবে। হাসান খুরশিদ ভাই, আমি একটা কথা শেষ কথা বলতে চাই, সেটা হচ্ছে যে নির্বাচন নিয়ে যে অনিশ্চয়তার কথা বলা হচ্ছে সেটা থাকবে না যদি রাজনৈতিক দলগুলো সবাই নির্বাচনে অংশ নেয়। রাজনৈতিক দলগুলো এখন যারা সক্রিয় রাজনৈতিক দল তারা সবাই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে একসাথে ছিল। আমরা আশা করি যে ফ্যাসিবাদ বিরোধী যে ঐক্য, সেই ঐক্য অটুট থাকবে, এবং সেটা যদি অটুট থাকে সেই ঐক্যের ধারাবাহিকতায় সব রাজনৈতিক দল নির্বাচনে অংশ নেবে এবং ফেব্রুয়ারি নির্বাচন একটি সুষ্ঠু, সুন্দর, অবাধ এবং উৎসবমুখর নির্বাচন হবে, একটা পার্টিসিপেটরি ইলেকশন হবে, সেটা হলেই নির্বাচন গ্রহণযোগ্যতা পাবে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ হাসনাইন খোরশেদ, ধন্যবাদ ডক্টর মোহাম্মদ আব্দুল আলিম। দর্শক আপনাদেরকে অনেক ধন্যবাদ। নির্বাচনের আগে দলগুলোর মধ্যে বিদ্যমান যে সাংঘর্ষিক অবস্থা, এটি দূর করতে রাজনৈতিক সংলাপের বিকল্প নেই, আজকের আলোচনায় উঠে এসেছে, বিশেষজ্ঞরাও বলছেন। এবং রাজনৈতিক দলগুলোর থাকতে হবে ছাড় দেওয়ার মানসিকতা, এটিও নিশ্চয়ই খেয়াল রাখতে হবে। আর বাংলাদেশ সেভাবেই এগিয়ে যাক, এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভীষণ ভালো থাকবেন।